কিংবদন্তি শিল্পী শচীন দেববর্মনের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে। সেখানে শচীন তার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সকলের উপস্থিতিতে এখানে অনুষ্ঠান হয়। শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এখানে ভাষণ রাখতে গিয়ে শিল্পীর সম্পর্কিত বিষয়গুলো যেমন কথা বলেছেন, সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা দেখছেন একের পরে যে দেশকে শক্তিশালী করার জন্য একদিকে দেশকে যেমন শক্তিশালী করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অর্থনৈতিকভাবে ডেভেলপ করছে। 2047-এ একটা মানে যে টার্গেট দিয়েছে, সেই টার্গেট যাতে 30+ যে মার্কিন ট্রিলিয়ন ডলার বিকশিত ভারতের যে স্বপ্ন দেখিয়েছেন, 11 থেকে আজকে অর্থনৈতিকভাবে আমরা 4th পজিশনে চলে এসেছি। 2030-এর মধ্যে 3rd পজিশন আসতে চাই। তো এই যে একটা মিউজিক ছাড় এর পরে ছন্দের মধ্যে দিয়ে দেশকেও ডেভেলপ করবে, রাজ্যকেও ডেভেলপ করবে। আমাদের সেইভাবে আমাদের মনে হয় এর মধ্যে যদি আমরা থাকতে পারি কিন্তু অনেকটা ডেভেলপ করবে। এবং যখনই এই ধরনের সৃষ্টি হয়, ঠিক আছে, আমরা শচীন দেববর্মনের গান আমরা শুনবো, আমরা নিজেদেরও যারা গানের সাথে তাদেরও কিছু কিছু সৃষ্টি হওয়া উচিত। মানে আমার ইন্ডিভিজুয়াল, আমি একজন আলাদা, আমারও একটা সৃষ্টি করার ক্ষমতা আছে। সেইগুলো যত ত্রিপুরার মানুষের ছেলে মেয়েদের আগামী দিনের যারা ভবিষ্যৎ মিউজিক কলেজের ছেলেরা ছিল, তাদেরকে আমি বলবো যে তারা যদি আগামী দিন এই মিউজিককে নিয়ে তারা যদি আরো বেশি রিসার্চ করে, আরো কিভাবে আমরা দেশের জন্য, মানুষের জন্য, আমাদের রাজ্যের জন্য করা যায়, তাহলে তো আমরাও করবো। আমাদের সবাই জানে যে আজকে কুমিল্লাতে ওনার জন্ম হয়েছে। তো যেটা ত্রিপুরার তো বাউন্ডারি অনেক জায়গা ছিল, আজকে চাকলা, রসুনবাদ এবং কুমিল্লা ডিস্ট্রিক্ট পুরোটাই রাজন্যার আমলে হয়েছিল। তো সেই জায়গায় আমি একটা পিকচার দেখছিলাম, ওনার যে আসন যে পান, সেটা এখন এটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে ওটা মানে কি বলবো, দৈন্যদশা। আমার কাছে যা খবর আছে, এই যে জায়গাটা আজকে যেখানে আমরা কথা বলছি, এটাও কিন্তু ওনার জায়গা। উনি ডোনেট করে গেছিলেন রবীন্দ্র ভবন নাম বলেও, এটা কিন্তু শচীন কর্তার নিজের জায়গা, সেটা গভর্নমেন্টকে দান করে। সবকিছু ভুলে গিয়ে রাজকর্ম, রাজার ছেলে, তারপরেও মারা যাচ্ছে, কিন্তু মিউজিকের প্রতি এত আসক্তি। এবং প্রকৃত পক্ষে আজকে আমরা অনেক বলতে থাকি, জাতি জনজাতির মেলবন্ধনের একটা প্রকৃত দৃষ্টান্ত হচ্ছে আমাদের শচীন কর্তা। ওনার যে বিশেষ আছে, আমরা সবাই জানি যে দাসগুপ্ত ফ্যামিলি। তো এবং ওনার পড়াশোনা কুমিল্লাতে হয়েছে, পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়েছিল। কিন্তু গানের প্রতি এত আসক্ত হয়েছিল যে উনি শেষ পর্যন্ত সেটা কমপ্লিট করতে পারেন। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে ওনার ফ্যামিলির 5 ভাই ও 4 বোনের মধ্যে শচীন দেববর্মন ছিল সবচেয়ে সর্বকনিষ্ঠ, আর সর্বকনিষ্ঠে কামাল করে আজকে ত্রিপুরার থেকে বাইরে গেছে। আমরা তো প্রাউড ফিল করছি। আগেও বাইরে যখন আমরা যেতাম, ত্রিপুরা সম্পর্কে যখন বলতো বা জিজ্ঞেস করতো কোথা থেকে, বাধ্য হয়ে আমাদের বলতে হতো, যারা এসডি বর্মনকে আপনারা চিনেন তো, আমি সেই জায়গায়। এই যে একটা প্রাউড ফিল করার বিষয়, ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই, গানে, বাজনায়, খেলাধুলায়, ইন্টেলেকচুয়ালি। কিন্তু আমাদের নিজের উপর কনফিডেন্স, আমি সবসময় বলি যে আমরা যদি আরো বেশি করে সেটাকে প্র্যাকটিস করি তবেই যদি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এই যে ধ্রুপদী সঙ্গীত এবং এই যে আমাদের যে লোকসঙ্গীত, এই দুটোর সংমিশ্রণে কি অদ্ভুত ক্রিয়েশন।
এতগুলো হিন্দি সিনেমায়, বাংলা সিনেমায় এতগুলো গান উনি নিজেও গান করেছেন। একটু আগে আমরা শুনলাম, আমার তো সবসময় ভালো লাগে ওনার একটা গান যেটা কিন্তু গিয়েছেন, বাঁশি শুনি আর কাজে সে যে ডাকাতিয়া বাঁশি। আমরা সবাই জানি গানটা একটু আগে খুব ভালো লাগছিল। তো এই ধরনের গান কখন সেটা সম্ভব হয়, অর্থাৎ ভিতর থেকে যখন আসে, ভিতর থেকে, যে আমি যে বললাম যে যে আমাদের এই যে বিভিন্ন যে শরীরের যে অঙ্গ, আমাদের যে মাইন্ড, সোল এবং বডি, এই তিনটার যখন সংযোগ একসাথে হয় তবেই অনেক ক্রিয়েশন। সত্যি আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একজন ব্যক্তি আমাদের ত্রিপুরার থেকে জন্মগ্রহণ করেছেন। যদিও ত্রিপুরা কিন্তু ওই জায়গায় ছিল না, মানে এখানে জন্মগ্রহণ করেছে ইন্টার ব্যাংক বাংলাদেশ ত্রিপুরি সেখানে আমরা সবাই জানি যে এখানে যে বহু জায়গায় আমাদের ত্রিপুরা রাজ্যে বাউন্ডারি ছিল অনেক দূরে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে বাংলার যে নদী, নাল, খালবি এবং মাঝিদের যে গ্রাম, এবং এইগুলো কিন্তু ওনার এগিয়ে যাওয়ার জন্য এই যে একটা পরিমণ্ডল উনি পেয়েছেন, একটা অনুপ্রেরণা ওনাকে দিয়েছেন। সেটা শৈশবকাল থেকে শৈশব থেকে কিশোর বেড়ে ওঠা পর্যন্ত উনি এগুলো শুনেছেন, দেখেছেন। কিন্তু আমরা জানি যে উনি শিক্ষাগুরু ছিলেন কৃষ্ণচন্দ্র দে এবং মুস্তাফ বাদল খান, আলাউদ্দিন খান এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়। সেখান থেকে উনি এত কিছু জানলেন। আমরা জানি গান তো গুরুদেব ছাড়া হবে না, উস্তাদ ছাড়া হবে না। তো ওইসব ব্যক্তিদের কাছ থেকে উনি সেগুলো শিখেছেন। এবং আমরা জানি যে তাকে পদ্মশ্রী পর্যন্ত ভারত সরকার তাকে দিয়েছেন। সচিন কথা, অর্থাৎ সচিনদের ভ্রমণের জন্মজয়ন্তীতে আমি প্রথমে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার দু চারটি কথা বলার চেষ্টা করছি। গান এবং মিউজিক নিয়ে যদি কথা বলতে হয়, এর থেকে ভালো জিনিস আমার মনে হয় কিছুই নয়। এবং এর বাউন্ডারি যে পার্টিকুলার একটা জায়গার মধ্যে মিউজিক বা গান চর্চা হবে, সুন্দর প্রসারী স্কাইটা কোথায় গিয়ে ঠেকে ডোবে। এর মধ্যে নিজেকে আমার নিজের এই যে ডেভেলপ করার একটা চেষ্টা, আমার মনের ভিতরে যে করা, সেটা কিন্তু আমি সম্পূর্ণ করতে পারি। এবং মিউজিক ইজ নাথিং বাট ইটস আ মিরাকল। এবং আমরা জানি যে যারা মিউজিক বা আমরাও যখন এটা মনের ভিতর কিন্তু সবাই একটা মিউজিক কিন্তু থাকে অন্তর নিয়ে করি, অনেকে প্রকাশ করে, অনেকে প্র্যাকটিস করে, সেটাকে ডেভেলপ করে আমরা শুনি, কিন্তু সবার ভিতরে কিন্তু একটা মিউজিক কিন্তু আছে। আজকে সচিন কর্তার এই জন্মদিনে আমাদের বারবার ওনার যে কাজগুলো আমাদের সামনে রেখে গেছে, এখনকার ছেলে মেয়েদের, কালকেও আমি অনেক ছোট ছোট ছেলে মেয়েদের গান শুনছিলাম। আমাদের ত্রিপুরার থেকে এখন ছেলে মেয়েরা অনেক উন্নত মানের প্র্যাকটিস করছে, ওদের গুরুদের থেকে শিক্ষা পাচ্ছে, বাইরেও যাচ্ছে। একমাত্র এই ধরনের নিজের ব্যক্তি ত্রিপুরার থেকে সারা বিশ্বের তথা আমাদের ভারতবর্ষে অবশ্যই যেভাবে উনি নাম করে গেছেন, ওনার যে সৃষ্টিগুলো আজকেও আমরা কিন্তু সেগুলো শুনতে পাই। আমরা যখন এখন এই দুনিয়ায় আমরা যারা এখনো নানাভাবে টেনশন, এনজাইটি, স্ট্রেস ইত্যাদি থাকবে, কিন্তু গান যখন আমরা শুনি সেগুলো কিন্তু অনেকটা কম হয়ে যায়। এবং গানের মধ্যে নিজেকে আমরা খুঁজে পাই যে আমি ডেভিয়েট হয়ে যাচ্ছি জীবন থেকে, আমি যে কারণে জন্মগ্রহণ করেছি
যে কাজের জন্য আমাকে ভগবান পাঠিয়েছে তার থেকে তো আমি অন্যদিকে যাচ্ছি না। আমরা জানি যারা এখনো যারা ভালো কনসেন্ট্রেশন যদি করতে হয় পড়াশোনার ক্ষেত্রে হোক যেগুলো কাজের বেলাই হোক, ইভেন আমার মনে আছে আমরা যখন সার্জারিতে ওটির ভিতরে আমি প্রথম লখনৌতে আমাদের ডিপার্টমেন্টে সার্জারি হচ্ছে, এগুলো কিন্তু আমরা ত্রিপুরাতে সেগুলো ছিল না। এবং যেহেতু আমরা রেসিডেন্সি প্রোগ্রাম ছিল 3 বছরের, তো আমাদেরই ক্যাসেট কিনে নিয়ে আসতো। যখন সার্জারিটা হতো, সার্জারি থেকে আগুন মধ্যে ওই মিউজিকটা খুব হালকা শুনে ওদের ওটির ভিতর চালিয়ে দিতাম। এবং আমাদের যে পিছনেই থাকতেন বা অন্যান্য প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা আমার চয়েসটাকেও যে সেটাকেও চয়েস যাতে প্রপার হয় সেটাও কিন্তু ওনারা অ্যাকনোলেজ করতেন। আমরা প্রথম মানে সার্জারি হবে এখানে মিউজিকে কি দরকার, কিন্তু এই যে মিউজিক দিল একটা ইনসিশন দেওয়ার সাথে সাথে আমরা সবাই জানি যে ওই জায়গার মধ্যে যদি মাইন্ড যদি কনসেন্ট্রেট না থাকে, একটা মিউজিকের মাধ্যমে একটা সার্জারি করা যায়। ঠিক মিউজিকের মাধ্যমে আমরা অনেক কিছু আমরা করতে পারি। দেশ যখন ইন্ডিপেন্ডেন্সের সময় আমাদের মুভমেন্ট যখন হয়, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, আমরা দেখেছি একটা গান একটা মানুষকে কত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা গান কত উদ্বুদ্ধ করতে পারে, সেটা কাজী নজরুল ইসলামের গানই হোক, বঙ্কিমচন্দ্রেরই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের হোক, সেগুলো কিন্তু আমরা নিজেরা আমরা দেখেছি। এবং গানের মধ্যে মানুষ যদি ডুবে থাকতে পারে, এর থেকে ভালো মেডিসিন আর কিছু না। একজন ব্যথা পেইন ফিল করছে, তারপরেও সে যদি গান শুনে বা একটা মিউজিক শুনে, সে পেইনটাও কিন্তু পেইন কিলার একটা। একটু আগে সুব্রত বলছিলেন যে লাস্ট বিলিভ সিনেমার যে গানটা, এই গানটা একটু করে গাচ্ছিলেন, যে লাস্ট যে গান উনি যেটা সুর দিয়েছিলেন, গানটা তৈরি করেছিলেন কিশোর কুমারকে, যদিও আমাদের ওনার যে ছেলে উনিও একজন মানে বিরাট মিউজিক জগতের ব্যক্তিত্ব, অনন্য ব্যক্তিত্ব, হার্ডি বাবার, ওনার সেকেন্ড সান হিসাবে কিশোর কুমারকে মানতেন। বেডে ছিলেন, বেডে থাকার পরেও ওনাকে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি একটু গানটা করো, শেষ মৃত্যুর আগ পর্যন্ত নিজেরই সৃষ্টি, নিজেই বুঝতে চাইছে যে আমি যে গানটা কিরকম সুরটা হলো। তো আমরা মিউজিকের এই যে সুর, প্রতিটা ক্ষেত্রে আমাদের বড় সমাজ জীবনে প্রতিটা ক্ষেত্রে আমরা মিউজিকের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা বিবেক করব। আমরা রাজনীতির ব্যক্তি এখন হয়ে গেছি ঠিকই, কিন্তু তারপরেও আমরা যদি মনে করি যে রাজনীতিতে মিউজিক নেই, সেটাও ঠিক না। রাজনীতির মধ্যে একটা মিউজিক আছে, ছন্দে ছন্দে যদি মানুষ তার প্রতিটা যে পা যদি সেভাবে ফেলে, তাহলে জীবনে রাজনীতিও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। খুবই ছোট, মানে আমার সামনে আমার বয়সে যারা আছে অনেকে বলতে জানেন, অল ইন্ডিয়া রেডিওতে গান করেছে বিশাল। তো উনি সেই 1926 অল ইন্ডিয়া রেডিওতে প্রথম সঙ্গীত পরিচালনা করেছেন। আরেকটা বিষয় এইচএমপি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা মানে তৎকালীন সময় রেকর্ড হতো, এইচএমপি একটা কোম্পানি, সেই ব্রিটিশ যুগ থেকে এইচএমপিতে রেকর্ড করেছে, এবার সাংঘাতিক বিষয়। এবং সেটাকে একটা কুকুরের সিম্বল দিয়ে মাইকের সামনে রাখা, এটা মানে বিশাল বিষয়। তো সেই জায়গায় উনি 1932 এইচএমপি থেকে প্রথম গানের রেকর্ড নিয়ে করেছেন, এবং 1933 থেকে 1975 পর্যন্ত ওনার যে গান এখনো মানে আমি মনে করি যে আজকের তারিখেও এটা আনপ্যারালাল, ওনার সামনে কেউ কম্পিট করার মতো। এবং এখানে বলা হয়েছে প্রায় ওনার যে 42 বছরের 42 বছরের যে সঙ্গীত, 18টি বাংলা এবং 89টি হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন। বাংলাই হোক, আধুনিকই হোক, হিন্দি হোক, ভজনী হোক, লোকগীতি হোক, সব মিলিয়ে প্রায় 200 গান তিনি রেকর্ড করেছেন।
এবং উনি গুরুবার আমি ওনার সাথে দেখছিলাম একটা জায়গায় প্রচুর ওনার মানে যে অ্যাওয়ার্ড পেয়েছেন টু হিজ ক্রেডিট সো মেনি, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আমাদের তৎকালীন যে ফিল্ম ফেয়ার সম্মান সেটা দুবার ফিল্ম ফেয়ার ভূষিত হয়েছে। এবং লোকসঙ্গীত এবং ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এই দুটো যে মিল আমাদের মনে হয় এর থেকে আরো আমাদের যারা আগামী প্রজন্ম যারা আছে গান বাজনা নিয়ে যারা থাকেন এরা ওনাকে সামনে রেখে একটা ইন্সপিরেশন, আর বিশেষ করে আমাদের রাজ্যে যেহেতু এবং আমরা জানি আমরা সবসময় মনে করতাম যে উনি এই ধরনের হিন্দুস্তানি সঙ্গীত বা সঙ্গীত এগুলো নিয়ে থাকেন, কিন্তু ওয়েস্টার্ন মিউজিক পর্যন্ত উনি যে কীর্তি রেখে গেছেন সেগুলো আজকেও অনেক যারা মডার্ন মিউজিক ডাইরেক্টর তারাও সসম্মানে ওনাকে স্মরণ করেন। মানে একটা লোক তার কনফিডেন্স লেভেল কোন জায়গায় গেল এবং সে যে মানে এভরিথিং ইজ পসিবল, যে আমি পারি না এটা না, আই ক্যান ডু ইট এন্ড হি কুড ডু ইট। এবং আমাদের তার থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। আমরা সবাই জানি যে ওনার যে কম্পোজিশন সেই কম্পোজিশনে সে কিশোর কুমারী হোক, আমাদের লতা মঙ্গেশকরী হোক, মোহাম্মদ রফি হোক, ইভেন গীতা দত্ত, মান্না দে, হেমন্ত কুমার, আশা ভোসলে, আমাদের শামশেদ বেগম, মুকেশ, তালাক মোহাম্মদ থেকে আরম্ভ করে এমন কোনো ব্যক্তি নেই যে উনার গান উনার সৃষ্টি করার সুরে কেউ গান করি। সত্যিই আমরা এখনো আমার মনে হয় যে আমরা ওনাকে সবসময় প্রতি বছর শুধু স্মরণ না, প্রতিদিন ওনার গান শুনি, আমরা গুনগুন করার চেষ্টা করি ওনার গান গাওয়ার, হয়তো বা সেইরকম সুর থাকবে না, কিন্তু রিয়েলি উই আর প্রাউড। আজকে ওনার এই যে 120তম জন্মদিন উপলক্ষে ওনাকে আবার শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলা শেষ করছি। নমস্कार। बंगाली में, हिंदी में, बहुत सारे लैंग्वेज में उन्होंने गाना, और आज का दिन भी ये लगता है ये प्रासंगिक है। मतलब आज का दिन भी उनका गाना और जीवन के बारे में जो इनका सोच, ये गाने के बीच और म्यूज़िक के अंदर उन्होंने ये दिया है पूरा दुनिया को। और हम सब जानते हैं कुमिल्ला में उनका जन्म हुआ है, कुमिल्ला में जन्म हुआ है, लेकिन वो राज फैमिली का है वहाँ राजबाड़ी था, वहाँ पर वो जन्म हुआ, लेकिन अब बांग्लादेश में वो चला गया। लेकिन इनका हमेशा राजबाड़ी से, राजकर्मी से उनका मन नहीं लगता था। वहाँ से पढ़ाई लिखाई किया है, जो अभी उस वक्त तो ये त्रिपुरा महाराजा के अंडर में था ये सब, कुमिल्ला और सब एरिया। तो वहाँ से स्कूलिंग करने के बाद फिर कॉलेज भी किया, विक्टोरिया कॉलेज वहाँ, तो वहाँ से करने के बाद वो पोस्ट ग्रेजुएशन के लिए कलकत्ता गया। कलकत्ता जाने के बाद उन्होंने कंप्लीट नहीं किया पोस्ट ग्रेजुएशन, फिर वो गाने में लग गया HMD में उस वक्त ज़माने में हिज मास्टर ऑफ वॉयस, और उसके बाद कलकत्ता में जो ऑल इंडिया रेडियो, वहाँ से गाना म्यूज़िक देना मामूली बात नहीं थी। और धीरे धीरे देखिए ध्रुपदी संगीत और जो लोक संगीत, ये दोनों को मिला के उन्होंने जो पंच किया, वो गाना अभी भी लग रहा है एलाइव है। और ऐसा नहीं है खाली लोक संगीत और ध्रुपदी संगीत को मिलाया, वो ऐसा म्यूज़िक दिया। आप जानते हैं वेस्टर्न म्यूज़िक के बारे में उनको कहा जाता था, क्योंकि उनका बेटा जो है और एक लीजेंड व्यक्ति RD बर्मन, उन्होंने हमेशा वेस्टर्न और ये सब मिक्स करके बहुत अच्छा म्यूज़िक देते थे। सब ने उनको कहा कि आपका बेटा तो ऐसा नहीं है, तो उन्होंने ऐसा उसके बाद वेस्टर्न म्यूज़िक दिया। आप जानते हो बहुत सारे पिक्चर में, मोस्ट प्रॉब्ली डुएल थीफ और ऐसा कुछ पिक्चर में अभी भी मैंने सब याद करते हैं। और इनका 120 जन्म जयंती हम लोग पूरा त्रिपुरा में मना रहे हैं, स्टेट लेवल में अब यहाँ पर मना रहे हैं। और अब जानते हो हम उनका स्टेचू हम लोग जब अगरतला में आप घुसोगे तो प्रवेश करोगे, तो वहाँ पर उनका स्टेचू भी हमने, जब मैं मुख्यमंत्री का चार्ज दिया तो वहाँ पर हम लोग वहाँ पर मूर्ति स्थापित किए। तो उनको याद पूरा त्रिपुरावासी तो करते ही है, लेकिन हम लोग को प्राउड है क्योंकि ये त्रिपुरा से, इसीलिए हम लोग बहुत अच्छा फीलिंग करते हैं। मैं सभी बच्चों को बोलूँगा उनसे इंस्पिरेशन लो,
कि कैसे म्यूज़िक का अलग दुनिया माने अलग दुनिया में अलग किस्म का म्यूज़िक भी बना सकते हैं, शूट दिए हैं, खुद गाना भी गाए। आज भी बहुत सारा गाना यहाँ पर छोटे छोटे बच्चे इन्होंने गाया। लग रहा है अभी भी ये माने आज का गाना है। तो मुझे अच्छा लगता है। एस डी बर्मन हमारा त्रिपुरा का है। मैं जब बाहर में पढ़ता था, मैं बहुत लोग त्रिपुरा को नहीं जानते थे। हमने उस वक्त बोलना पड़ता था, अरे मैं उस राज्य से हूँ जहाँ से सचिन करता है एस डी बर्मन का। আপনারা শুনলেন শচীন কর্তার জন্মদিনে রাজ্য সরকারের তরফে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং অবশ্যই এই প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন। তার পাশাপাশি এখানে ছিল মনোজ্ঞ অনুষ্ঠানও এবং আপনারা প্রত্যেকে জানেন যে সরকারি বেসরকারি উদ্যোগে আজ বিভিন্ন জায়গায় শচীন কর্তার জন্মদিন পালন করা হয়।